নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্ট্রাসাউন্ড রিপোর্টে একটা টার্ম বা বলতে পারেন মেডিকেল টার্ম চোখে পড়লো আপনার, হয়তো লেখা আছে বাল্কি ইউটেরাস। এই টার্মটা দেখে আপনি যদি মহিলা হন তাহলে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আপনি কি মা হতে পারবেন না? আপনার কি ক্যান্সার হয়েছে? পরবর্তীকালে কি আপনাকে অপারেশন করতে হবে? ভাবুন তো, শুধু একটা মেডিকেল টার্ম দেখে কতজন মহিলা রাতে ঠিকঠাক করে ঘুমোতে পারেন না বা তাদের ঘুম উড়ে যায়। অথচ এই ছোট একটা টার্ম বা এই টার্মের অ্যাকচুয়াল মানে বা কি হতে পারে, কতটা রিস্কি, সেটা কিন্তু কেউ বোঝেন না। আজ আমরা এই বিষয়টা নিয়ে, অর্থাৎ বাল্কি ইউটেরাস নিয়ে আজ আমরা কথা বলবো। অ্যাকচুয়ালি এই বাল্কি ইউটেরাসটা কি, কাদের হয়, কিভাবে এটাকে ঠিক করা যায়, কখন এটা অপারেশন করা লাগবে, বা হয়তো ধরুন এটা কতটা ক্যান্সারের দিকে এগোতে পারে, আমরা আজ সমস্ত রকম বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং তার সাথে সাথে ভিডিওর শেষে আমি এমন কিছু তথ্য দেব আপনাদের, যে তথ্যটা আপনাদের কাজে লাগবে। যেমন ধরুন, যদি আপনার রিপোর্টে বাল্কি ইউটেরাস থাকে তাহলে সেটা চিন্তার কারণ কখন হবে, আমি এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তার সাথে সাথে আমি কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব, যা কিনা ব্যক্তিভিত্তিক মূল্যায়ন করে যদি আপনি ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন, অবশ্যই আপনি এক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার পাবেন। কিন্তু তার আগে বলা দরকার যে এই বাল্কি ইউটেরাস এটা শুরু কোথা থেকে হয়। ধরুন আপনার বয়স 30-এর কোঠায়, আপনার পিরিয়ডের সমস্যা শুরু হলো, বা মাসিকের রক্তক্ষরণ শুরু হলো, পেটে ব্যথার সমস্যা শুরু হলো, বা আদার্স আপনার পিরিয়ড সম্বন্ধিত কিছু সমস্যা স্টার্ট হলো। আপনি একজন ডাক্তারবাবুর কাছে গেলেন, আপনি আপনার প্রবলেমটা তাকে শেয়ার করলেন, ডাক্তারবাবু আপনাকে আল্ট্রাসাউন্ড করতে দিলেন বা ইউএসজি করতে দিলেন। আপনি ইউএসজি করালেন এবং ইউএসজির মধ্যে একটা টার্ম লেখা এলো, যে টার্মটা হলো দর্শকবৃন্দ বাল্কি ইউটেরাস। আপনি রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু হয়তো ব্যস্ততার জন্য বা ব্যস্ততার কারণে তিনি আপনাকে ব্যাপারটা ঠিকমতো বুঝিয়ে দিতে পারলেন না। আপনি এই রিপোর্টটা যখন বাড়ি নিয়ে যাচ্ছেন, বা আপনি বাড়িতে গিয়ে এই বাল্কি ইউটেরাস লেখা কথাটা আপনি গুগলে সার্চ করলেন, আপনি বিভিন্ন রকমের তথ্য পড়লেন এবং আপনার রাতে ঘুম উড়ে গেল, মন সবসময় খারাপ হতে থাকলো, আপনি এই বিষয়টা নিয়ে সবসময় ভাবতে থাকলেন। কিন্তু অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, যে রিপোর্টটা আপনার হয়েছে বা যে গাইনোকোলজিক্যাল রিপোর্টটা আপনার হয়েছে, সেটা যদি আপনি কোনো গাইনোকোলজিস্টকে দেখান বা কোনো ডাক্তারবাবুকে দেখান, তিনি আপনাকে ম্যাটারটা ঠিকমতো করে বুঝিয়ে বলবেন যে এই কথাটা শুনতে যতটা ভয়ঙ্কর লাগছে, বাস্তবে কিন্তু সেটা ভয়ঙ্কর নয়। প্রথমে বুঝে নেওয়া যাক যে জরায়ু কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, জরায়ু মেয়েদের শরীরের মধ্যে কোনো স্থির একটা অঙ্গ নয়। অর্থাৎ যদি আমি সহজ ভাষায় বলি, তাহলে জরায়ু শরীরের প্রয়োজন মতো সেটা কিন্তু বাড়ে বা কমে। একজন কিশোরীর জরায়ুর যে দৈর্ঘ্য সেটা হলো প্রায় 6 সেন্টিমিটার। কিন্তু যখন একজন মহিলা প্রেগনেন্ট হন বা তার জরায়ুর মধ্যে বাচ্চা থাকে বা ভ্রূণ থাকে, তখন কিন্তু জরায়ু আস্তে আস্তে বড় হয়। তার কারণটা হলো বাচ্চা বাড়তে থাকে এবং সেই অনুযায়ী জরায়ু কিন্তু বড় হতে থাকে। কিন্তু যখন বাচ্চা প্রসব হয় বা বাচ্চা ডেলিভারি যখন হয়, তখন জরায়ু কিন্তু আবার আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করে, কিন্তু সেটা পুরোপুরি আবার আগের অবস্থায় ফেরত যেতে পারে না। এটা মোটামুটি 7 থেকে 8 সেন্টিমিটারের মতো হয়ে গিয়ে সেটা কিন্তু স্থির থাকে। এবার আপনি যখন আল্ট্রাসাউন্ড করলেন, তখন কি হবে, আল্ট্রাসাউন্ডের মধ্যে বাল্কি ইউটেরাস নামক লেখাটা বেরোবে। অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, এই যে বাল্কি ইউটেরাস লেখাটা, এটা কিন্তু কোনো রোগ নয়। এটা কি? এটা হলো আপনার জরায়ুর যে আকারটা হয়েছে, সেটা একটা পর্যবেক্ষণের নাম। ঠিক যেমন কারো যদি উচ্চতা বা হাইট গড় উচ্চতা থেকে যদি বেশি বেড়ে যায়, তাহলে সেটাকে যেমন আমরা রোগ বলবো না, সেরকমই জরায়ুর যেরকম আগের অবস্থায় থাকার কথা বা যে সেন্টিমিটারে থাকার কথা বা যে সাইজে থাকার কথা, যদি সেটা সেই সাইজে ফেরত না যায় বা হালকা একটু বড় থাকে, তাহলে আমরা সেটাকেও কোনো রোগ বলবো না। তাহলে প্রশ্ন হলো, জরায়ু বড় হয়ে যায় কেন? মোটামুটি জরায়ু বড় হয়ে যাওয়ার প্রধানত দুটো কারণ থাকতে পারে। প্রথমত দর্শকবৃন্দ, কি হয় যে ফিজিওলজিক্যাল কারণ।
ফিজিওলজিক্যাল কারণের মধ্যে কি দেখতে পাওয়া যায়, যে বয়ঃসন্ধিকালে বা প্রেগনেন্সির সময় জরায়ু কিন্তু অটোমেটিক্যালি কিছুটা বড় থাকে। এটা একটা ফিজিওলজিক্যাল কারণ, এর দ্বারা কোনো রকম কোনো কিন্তু সমস্যা হয় না বা লক্ষণ দেখা যায় না। আর দ্বিতীয় কারণ হলো দর্শকবৃন্দ, যদি দেখা যায় যে জরায়ুর মধ্যে যদি কোনো প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন ঘটে, অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে অ্যাডিনোমাইসিস হয়েছে বা ইউটেরাইন ফাইব্রয়েড হয়েছে, তাহলে এক্ষেত্রে বাল্কি ইউটেরাসের যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। এবার আমি বলবো দর্শকবৃন্দ যে অ্যাডিনোমাইসিসটা তাহলে কি। অ্যাডিনোমাইসিস হলো জরায়ুর মধ্যে একটা এন্ডোমেট্রিয়াম নামক স্তর থাকে। এই স্তরটা জরায়ুর ভেতরের দেওয়ালে থাকে, কিন্তু এন্ডোমেট্রিয়াম স্তরটা যদি আস্তে আস্তে বাড়তে বাড়তে জরায়ুর দেওয়ালের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে জরায়ুর দেওয়ালটা মোটা হয় এবং ফুলে যায়। এই কন্ডিশনটার জন্য কি হয়, জরায়ু আস্তে আস্তে বড় হয়। এইটাকে আমরা বলি অ্যাডিনোমাইসিস। আর ফাইব্রয়েড হলো জরায়ুর দেওয়ালের মধ্যে কিছু নন ক্যান্সারাস কিছু টিউমার বা কিছু গ্রোথ, এগুলো বা এই ফাইব্রয়েডগুলো অনেক সময় মটর দানার মতো হতে পারে বা অনেক সময় বড় হতে পারে। এই জন্যই কি হয় যে জরায়ুটাকে অনেকটা বড় দেখায়। এখানেই অনেকে ভুল ভাবেন। তিনি ভাবেন কি, বা অনেকেই ভাবেন কি, বাল্কি ইউটেরাস হয়েছে মানেই জরায়ুতে টিউমার থাকতে পারে বা ইউটেরাইন ফাইব্রয়েড হতে পারে। অথচ বাস্তবে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা স্বাভাবিক পরিবর্তনের ফল। এটা কোনো অসুখ না বা এর জন্য কোনো ঔষধ খেতে হবে না। এবার আমরা আলোচনা করব যে বাল্কি ইউটেরাস হলে কি কি লক্ষণ থাকতে পারে। অবাক করার বিষয় হলো দর্শকবৃন্দ যে বাল্কি ইউটেরাস হলে অনেক মহিলাদের মধ্যে কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না। হয়তো তিনি কোনো কারণবশত একটা ইউএসজি করাতে গেছেন বা হয়তো তিনি আল্ট্রাসাউন্ড করাতে গেছেন, তখন তার মধ্যে কিন্তু দেখা গেছে যে তার বাল্কি ইউটেরাস হয়েছে। এবং অনেক সময় যখন আমরা সেই রিপোর্টটা দেখি, তখন কিন্তু আমরা পেশেন্টকে বলে দিই যে আপনার চিকিৎসার দরকার নেই, এটা অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে যাবে বা এটা এরকমই থাকবে, এটার দ্বারা আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনার বাল্কি ইউটেরাসটা অ্যাডিনোমাইসিস বা ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য হয়েছে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। যেমন ধরুন মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা থাকতে পারে, যেমন ধরুন তলপেটে ব্যথা থাকতে পারে, যেমন ধরুন আপনার যৌন ক্রিয়াকলাপের সময় ব্যথা হতে পারে, যেমন ধরুন আপনার অতিরিক্ত সাদাস্রাবের সমস্যা হতে পারে, যেমন ধরুন আপনার পিঠে ব্যথা হতে পারে, যেমন ধরুন আপনার পিরিয়ডের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা হতে পারে, যেমন ধরুন আপনার পিরিয়ড হয়ে গেল কিন্তু তারপরেও আপনার রক্তক্ষরণ হচ্ছে, যেমন ধরুন আপনার অনিয়মিত মাসিকের সমস্যা হতে পারে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে ডাক্তারবাবু, তাহলে আমার বাল্কি ইউটেরাস হলে আমি কখন এটাকে নিয়ে ভাববো আর কখন ভাববো না। যদি দেখা যাচ্ছে যে আপনার বাল্কি ইউটেরাস হয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো লক্ষণ নেই বা আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, আপনি কিন্তু নর্মাল যে লাইফস্টাইল বা নর্মাল যে জীবনযাপন করছেন তাতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আপনাকে বলা হয় যে কোনো চিকিৎসার দরকার নেই, তবে আপনি ডাক্তারবাবুর সাথে ফলো আপ করুন, তবে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখুন বা প্রয়োজনীয় যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে আপনি সেটা সেবন করুন। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনার দৈনন্দিন কার্যকলাপে বাধা পড়ছে, আপনার তলপেটে ব্যথা হচ্ছে, মাসিকের সময় আপনার রক্তক্ষরণের সমস্যা হচ্ছে, আপনার প্রচুর পরিমাণে অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, যদি আপনার অনিয়মিত মাসিকের সমস্যা হচ্ছে, যদি আপনি মা হতে পারছেন না, তাহলে আপনার উচিত অবশ্যই দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া, তার পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা। যদি আপনি আপনার বাল্কি ইউটেরাসের যদি আপনি ট্রিটমেন্ট না করান বা হয়তো ধরুন আপনার অ্যাডিনোমাইসিস হয়েছে, আপনার ইউটেরাইন ফাইব্রয়েড হয়েছে, আপনি টাইম মতো ট্রিটমেন্ট করালেন না, তাহলে আপনার ক্ষেত্রে কি হতে পারে, আপনার ক্ষেত্রে ইউটেরাইন যে প্রোলাপস হওয়ার যে ব্যাপারটা সেটা আপনার বেড়ে যেতে পারে, অর্থাৎ জরায়ু নিচের দিকে নেমে যেতে পারে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আপনার সিভিয়ার পরিমাণে অ্যানিমিয়া হতে পারে, ক্লান্তি হতে পারে, দুর্বলতা হতে পারে, এছাড়াও আপনার তলপেটে ব্যথা হতে পারে বা হয়তো ধরুন কোমরের নিচের দিকে ব্যথা আপনার থাকছে, এছাড়াও আপনার পার্মানেন্টলি বন্ধ্যাত্ব আসতে পারে বা আপনার সন্তান ধারণে সমস্যা হতে পারে, বারবার আপনার গর্ভপাত হতে পারে। তাই ভয় পাওয়ার কিছু নেই, যদি আপনি ঠিকঠাক সময়ে ঠিকঠাক ঔষধ সেবন করেন, ঠিকঠাক আপনি পরীক্ষা নিরীক্ষা করান, ঠিকঠাক নিজের খেয়াল রাখেন, তাহলে অবশ্যই আপনার এই ঝুঁকিগুলো টাইম মতো এড়ানো সম্ভব। এবার আসবো আমি দৈনন্দিন জীবনে বা পার্মানেন্ট রুটিনে আপনি কি কি মেনে চলবেন।
আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারেন। আপনি বিভিন্ন রকমের ব্যালেন্স ডায়েট যে খাবার আছে সেটা খেতে পারেন। বিভিন্ন আঁশযুক্ত যে সবজি আছে সেটা খেতে পারেন। নিয়মিত আপনাকে হাঁটাচলা করতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকার যে ব্যাপারটা সেটা আপনাকে বন্ধ করতে হবে। অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার বা ফাস্টফুড খাবার, কোল্ড ড্রিঙ্কস খাবার এগুলোকে আপনাকে বন্ধ করতে হবে। আপনার যদি অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে, ধূমপান করার অভ্যেস থাকে, সেগুলোকে বন্ধ করতে হবে। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। আপনাকে আপনার ওজন কমাতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কারণ অনেকেই ভাবেন যে আমার তো এগুলো করার কোনো দরকার নেই। আমি যদি ট্রিটমেন্ট করাই, আমি যদি ঔষধ খাই বা চিকিৎসা করাই তাহলে কিন্তু আমি ভালো হয়ে যাব। কিন্তু আসলে প্রতিরোধই হলো সবথেকে ভালো চিকিৎসা। এবার আমরা আলোচনা করব কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। দর্শকবৃন্দ, আজ আমি যে ঔষধগুলো আপনাকে বলবো সেই ঔষধগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিমটমের উপরে বা লক্ষণের উপরে নির্ভর করে ঔষধ সিলেক্ট করা। এই ঔষধগুলো আমি আমার পেশেন্টদেরকে দিয়ে থাকি এবং পেশেন্টরা এই ঔষধগুলো খেয়ে কিন্তু অনেকটা ভালো আছে। দর্শকবৃন্দ, এই ঔষধটা যে আপনার জন্যও কাজ করবে তা কিন্তু নয়। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে হোমিওপ্যাথি কিন্তু ব্যক্তি মূল্যায়ন করে তবেই কিন্তু বিবেচনা করা হয়। হয়তো এরকমও দেখা গেল যে এই লক্ষণগুলো, অর্থাৎ যে লক্ষণগুলো আমি বলছি সেই লক্ষণগুলো হয়তো আপনার মধ্যে নেই, অন্যান্য লক্ষণ আছে, তাই আপনার ক্ষেত্রে অন্যান্য ঔষধও কিন্তু লাগতে পারে। তাই দর্শকবৃন্দ, এই ঔষধগুলো খাওয়ার পূর্বে অবশ্যই আপনি একজন কাছের অভিজ্ঞ চিকিৎসকের আগে পরামর্শ নিন। তার পরামর্শ মতো কিন্তু আপনি এই ঔষধগুলো সেবন করতে পারেন। তো চলুন দেরি না করে আজ আমার আলোচনার যে প্রথম ঔষধ সেটা হলো সেপিয়া হোমিওপ্যাথিক ঔষধ। আমি আমার অনেক ভিডিওতে বা মেয়েদের সম্বন্ধিত বা মহিলাদের সম্বন্ধিত অনেক ভিডিওতে সেপিয়া কিভাবে কি কাজ করে, এছাড়াও সেপিয়া সম্বন্ধিত আমি কিন্তু ডিটেলসে ভিডিও করেছি যে সেপিয়া কিভাবে কাজ করে, তার মেন্টালিটি কি, তার মানসিক লক্ষণ কি। আপনি সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। আমি চেষ্টা করব যে আমার এই ভিডিও ডেসক্রিপশানে সেই সেপিয়া রিলেটেড ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনার কাছে সেপিয়া ড্রাগটা আরও বেশি পরিষ্কার হয় বা আরও বেশি আপনি সেপিয়া ড্রাগ সম্বন্ধে জানতে পারেন। তো দর্শকবৃন্দ, আজ আমরা যে সিমটমটার উপরে সেপিয়া ড্রাগটা দেব সেই সিমটমটা হলো, অনেকেরই আমরা দেখি যে মেজাজ খিটখিটে থাকে। বিশেষ করে মেনোপোজ যখন আসবে সেই সময়টায় কিন্তু এই সমস্যাগুলো সব থেকে বেশি হয়। এছাড়াও অনেকে আছেন যাদের কিনা অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয়, অতিরিক্ত পরিমাণে যে সাদা স্রাবের সমস্যা হয়, কোমরের নিচ থেকে ব্যথা থাকে, অনেক সময় তলপেটে ব্যথা থাকে, এছাড়াও অনিয়মিত মাসিকের সমস্যা থাকতে পারে। তাই এক্ষেত্রে আপনি কিন্তু সেপিয়া 30 বা 200 বা 1M আপনার যে সমস্যা হবে বা আপনার যেরকম লক্ষণ থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনি সেবন করতে পারেন। স্টার্টিংয়ে আপনি কিন্তু সেপিয়া 30 পোটেন্সি থেকে আপনি কিন্তু স্টার্ট করতে পারেন। এরপরে যে ঔষধটা সব থেকে বেশি আলোচনায় আসে বা সব থেকে বেশি ইউজ করা হয় সেটা হলো ক্যালিকার্ব। অর্থাৎ দর্শকবৃন্দ, এই ঔষধটা তাদেরকেই দেওয়া হয় যাদের ক্ষেত্রে ইউটেরাইন ফাইব্রয়েডের সমস্যা রয়েছে। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গ্ল্যান্ড টিউমার হয় বা গ্ল্যান্ডের কিছু প্রবলেম থাকে। তাই জন্য কিন্তু আমরা অনেক সময় ক্যালিকার্ব যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি বা 200 পোটেন্সি বা 1M পোটেন্সি কিন্তু আমরা দিয়ে থাকি। স্টার্টিংয়ে আপনি ক্যালিকার্ব 30 পোটেন্সি আপনি কিন্তু শুরু করতে পারেন আপনার সমস্যার জন্য। এরপরে যে ঔষধটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি এই সমস্যায় সেটা হলো দর্শকবৃন্দ পালসেটিলা। পালসেটিলার পেশেন্টের মধ্যে আমরা কি দেখি যে মাসিকের একটা অনিয়মিত ভাব আছে। এছাড়াও পালসেটিলা পেশেন্টের আবেগ যেটা সেটাও আপনি কিন্তু খেয়াল করতে পারেন যে পালসেটিলার পেশেন্টের আবেগ, আপনি যখন তাকে কোনো কিছু বলবেন, আপনি যখন তাকে কোনো কিছু বকবেন, তার চোখে কিন্তু জল চলে আসবে। আমরা পালসেটিলা নিয়ে ডিটেলসে ভিডিও করেছি। আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশনে পালসেটিলার সমস্ত রকম ডিটেলস জনিত ভিডিও দিয়ে দেওয়ার। আপনি সেখান থেকে পালসেটিলার সম্পূর্ণ ড্রাগ লক্ষণ কিন্তু দেখে আসতে পারেন। তো দর্শকবৃন্দ, বুঝতে পারছেন যে যেসব পেশেন্টের আবেগজনিত ওঠানামা থাকে, তার সাথে ইউটেরাইন ফাইব্রয়েড থাকতে পারে, তার সাথে অ্যাডিনোমাইসিসের সমস্যা থাকতে পারে, তার সাথে অনিয়মিত মাসিকের সমস্যা থাকতে পারে। যদি আপনি এগুলো দেখেন তাহলে সেক্ষেত্রে পালসেটিলা 30, 200, 1M যে কোনো একটা পেশেন্টের লক্ষণ ওয়াইজ আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দর্শকবৃন্দ, স্টার্টিংয়ে আপনি কিন্তু পালসেটিলা 30 দিয়ে স্টার্ট করতে পারেন। এরপরে যে ঔষধটা সব থেকে বেশি বিবেচিত হয় সেটা হলো দর্শকবৃন্দ সিকিলিকর। অ্যাকচুয়ালি সিকিলিকর পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই যে এ ধরনের পেশেন্টের মধ্যে কিন্তু যে মাসিকের যে রক্তক্ষরণ সেটা যদি 10 দিনের বেশি হয় বা দীর্ঘস্থায়ী হয়, তাদের জন্য কিন্তু এই সিকিলিকর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে।
এক্ষেত্রে আপনি সিকেলিকর 30-201M যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে স্টার্টিংয়ে আপনি সিকেলিকর 30 দিয়েও শুরু করতে পারেন। তবে এর সাথে আপনার যদি অ্যানিমিয়ার সমস্যা হয় তাহলে অ্যানিমিয়ার জন্য আলাদা করে ঔষধ লাগতে পারে। যদি আপনার ক্লান্তি বা উইকনেসের সমস্যা হয় তাহলে আপনি কিন্তু আলাদা করে ক্লান্তি বা উইকনেসের ঔষধও কিন্তু সেবন করতে পারেন। এরপরে যে ঔষধটা সবথেকে বেশি আলোচিত হয় বা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো দর্শকবৃন্দ সিমিসিফিউগা। এই যে এই ঔষধটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার তলপেটে ব্যথা, তার পেলভিক রিজিয়নে ব্যথা, তার কোমরের নিচে ব্যথা, এছাড়াও জরায়ুর সংকোচন জনিত যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা সিমিসিফিউগা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি, 200 পোটেন্সি বা 1M পোটেন্সি পেশেন্টের লক্ষণ ওয়াইজ আমরা কিন্তু ইউজ করি বা আমরা কিন্তু ব্যবহার করি। এক্ষেত্রে আপনি স্টার্টিংয়ে সিমিসিফিউগা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ মাদার টিংচারের মধ্যে আমরা সবথেকে বেশি যেটা ব্যবহার করি সেটা হলো অশোকা মাদার টিংচার। অশোকা মাদার টিংচার কিন্তু ইউটেরাইন যে কোনো সমস্যায় খুব ভালো রকম কাজ করে। এছাড়াও আরও অনেক মাদার টিংচার আছে, যেমন ধরুন ভাইবারনাম পিআর মাদার টিংচার আছে, বা ভাইবারনাম পুরুনিফোলিয়াম মাদার টিংচার আছে, ভাইবারনাম ওপি মাদার টিংচার আছে, অ্যালেক্ট্রিস ফেরিনোসা মাদার টিংচার আছে। আরও অনেক মাদার টিংচার আছে যেগুলো কিনা আপনার এই বাল্কি ইউটেরাসের সমস্যায় খুব ভালো রকম কাজ করে। তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো ঔষধ আপনার ক্ষেত্রে আসতে পারে। আপনি তাই যে কোনো ভিডিও দেখে যে ঔষধ খাওয়া শুরু করে দেবেন তা কিন্তু নয়। আপনার উচিত কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখানো, তার পরামর্শ মতো বিভিন্ন রকমের টেস্ট করানো, পরীক্ষা করানো এবং তারপরেই আপনার কিন্তু ঔষধ খাওয়া। কারণ যদি আপনার চিকিৎসার দরকার পড়ে তাহলে আপনি চিকিৎসা করান বা ঔষধ খান। যদি আপনার চিকিৎসার দরকার না পড়ে তাহলে আপনি ফালতু কেন ঔষধ খাবেন বা কেন আপনি ট্রিটমেন্ট করাবেন? কারণ যদি আপনি ভুলভাল ঔষধ খান, ভুলভাল কোনো পোটেন্সি খান, বা আপনার বাল্কি ইউটেরাস হয়েছে শুনেই আপনি হয়তো সিপিয়া খাওয়া শুরু করে দিলেন, সেটা করলে কিন্তু আপনার হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে বা আদার্স কোনো সমস্যা হতে পারে। এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ডাক্তারবাবু, বাল্কি ইউটেরাস থাকলে কি প্রেগনেন্সি হবে না? অ্যাকচুয়ালি যদি দেখা যাচ্ছে যে আপনি মা হতে যদি পারেন তাহলে আপনার ক্ষেত্রে আবার কিন্তু মা হওয়া সম্ভব। যদি আপনার হাজব্যান্ড বাবা হতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু সুখে শান্তিতে সন্তান লাভ করতে পারবেন। তারপরেও যদি আপনার দেখা যাচ্ছে যে বাল্কি ইউটেরাস শুধুমাত্র আছে, না আপনার অ্যাডিনোমাইসিসের সমস্যা আছে, না আপনার ইউটেরাইন ফাইব্রয়েডের সমস্যা আছে বা আদার্স কোনো জটিলতা আছে, তাহলে আপনারা অবশ্যই বাবা মা হতে পারবেন। এইবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন আসে যে ডাক্তারবাবু, তাহলে বাল্কি ইউটেরাস যে ওয়ার্ডটা আছে বা টার্মটা আছে সেটা কি খুব গুরুতর চিন্তার বিষয় আছে? উত্তর হলো একদমই না। প্রথমেই আপনার কি উচিত যে আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলুন, খোলামেলাভাবে কথা বলুন, বা আপনার মধ্যে যদি কোনো লক্ষণ দেখা দেয় বা যে লক্ষণগুলো আমি বললাম সেই লক্ষণের মধ্যে যদি আপনার একটা বা দুটো লক্ষণ দেখা দিচ্ছে তাহলে আপনি অবশ্যই ডাক্তার দেখান বা গাইনোকোলজিস্টের সাথে আলোচনা করুন। তারপরে আপনি কোনো একটা চিকিৎসামুখী হন। যদি আপনার চিকিৎসার দরকার পড়ে তাহলে আপনি অবশ্যই টাইম থাকতে সঠিক চিকিৎসা নিন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক শুনে আপনার মনটা অনেকটা হালকা হলো, আপনি অনেকটা নিশ্চিন্ত হলেন। যদি আপনি হালকা হয়ে থাকেন বা নিশ্চিন্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে যোগাযোগ করুন এবং সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনি আপনার টাইম ডেট সিলেক্ট করে পেইড কনসালটেশন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।